ভারতের রাজস্থানের একটি ছোট্ট শহরে আজও জাতপাত নিয়ে ভেদাভেদ করা হয়, আর সেই ভেদাভেদেরই শিকার হয় বেদা এবং তার পরিবার। নিচু জাতের হওয়ায় তাদেরকে প্রতিনিয়ত অপমান সহ্য করতে হয়, এমনকি উঁচু জাতের মেয়েকে ভালোবাসায় তার ভাইকেও হত্যা করা হয়। আর এই হত্যার প্রতিশোধ নিতেই এবার বেদা মরিয়া হয়ে ওঠে। সেই সময় তার জীবনে আশীর্বাদ হয়ে আসে এক্স কমান্ডো অভিমন্যু। এবার তার সহায়তায় বেদা কিভাবে তার প্রতিশোধ নেয় এবং কিভাবে জাতপাতের এই ভেদাভেদ শেষ করে, সেটাই দেখব আজকের গল্প বেদাতে। শুরুতেই আমরা রাজস্থানের বার্মা শহর দেখতে পাই। সেখানেই আমাদের আজকের গল্পের লিড ক্যারেক্টার বেদা থাকতো। তো বেদা রোজকার মতোই তৈরি হয়ে তার কলেজে চলে যায়, কিন্তু সে কলেজে যেতেই সয়োগ নামের একটি ছেলে তাকে ডিস্টার্ব করে আর তার নামে অনেক আজে বাজে কথা বলতে থাকে। কিন্তু বেদা এর উত্তরে কিছুই বলে না, সে একদম চুপ করে থাকে। তো এরপর সে যখন পানি খেতে যায় তখনই দেখে পানির ড্রামে পানি নেই, তাই সে ট্যাপ থেকে পানি নেয়ার চেষ্টা করে, কিন্তু এরপরও সে ব্যর্থ হয়, কারণ সেখানে কিছু ছেলে চলে আসে আর নিচু জাতের হওয়াতে সে কলেজের ট্যাপ থেকে পানিও খেতে পারে না। আর এটাই নাকি এখানকার নিয়ম। শুধু বেদাই নয়, তার মতো আরো নিচু জাতের ছেলে মেয়েদের জন্য এই একই নিয়ম। বোঝা যায় এই এলাকায় এখনো উঁচু এবং নিচু জাত নিয়ে ভেদাভেদ করা হয়, আর যখন যার যা খুশি তারা তাদেরকে তাই বলতে পারে। এতে নিচু জাতের লোকেরা উত্তরে কিছু বলতেও পারে না, বেদা চাইলেও কিছু করতে পারে না, কারণ তারা যে নিচু জাতের তাদের সেই অধিকার নেই নিজেদের জন্য কথা বলার। যাই হোক, তো বেদা ট্যাপ থেকে পানি নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়। তার খুব কষ্ট হতে থাকে। তখনই সেখানে সুহানি নামের একটি মেয়ে আসে। সে উঁচু জাতের মেয়ে হলেও তার কাছে উঁচু নিচু এসবের কোনো ভেদাভেদ নেই, সে মানুষকে মানুষ বলেই গণ্য করে। তো সুহানি এখানে বেদার ভাইয়ের জন্য একটা গিফটও দেয়। তখন বেদা তাকে একটু পানি দিতে বলে, সুহানিও তাকে পানি দেয়, যদিও সে কিছুটা লুকিয়েই এই কাজটা করে, না হলে যে এতটুকু ব্যাপার নিয়েই বেশি ঝামেলা হয়ে যাবে। যাই হোক, তো কিছুক্ষণ পরই ঘোষণা করা হয় কলেজের যেই স্টুডেন্ট বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা যেন সুনীল স্যারের সাথে দেখা করে। তো এখানে আমাদের বেদা একজন বক্সার হতে চায়। ছোট থেকেই তার এটা স্বপ্ন, কিন্তু সে ভালো করেই জানে এই কলেজে তার সেই স্বপ্ন পূরণ হবে না। তো তার বড় বোন নেহা তাকে জিজ্ঞেস করে সে কি বক্সিং এ নাম দিবে, যার প্রশ্নের উত্তরে বেদা বলে সেটা করতে পারবে না, কারণ আগে তাকে সার্ভাইভ করতে হবে। আর একবার যদি সেই কলেজ থেকে বের হতে পারে তাহলে তাকে কেউই আর আটকাতে পারবে না। এদিকে রাতের বেলা বেদা তার ভাই রাঘুর কাছে যায়। রাঘু বলে সুহানি তার জন্য কি গিফট দিয়েছে। বেদা তখন তাকে ওই গিফটটি দেয়, আর রাঘু দেখে সুহানি তো তার জন্য একটা দামি ফোন দিয়েছে, যা দেখে তারা দুজনেই অনেক খুশি হয়। কিন্তু তখনই নেহা চলে আসে আর বলতে থাকে তারা হলো নিচু জাত আর সুহানিরা উঁচু জাতের, তাদের সম্পর্ক তার পরিবার কখনোই মানবে না, উল্টো তাদেরকে মারতে আসবে। তখন তারা কি করবে? এসব শুনে রাঘু বলে সে বেঁচে থাকতে কেউ তাদের গায়ে আঘাতও করতে পারবে না। এরপর আমাদের কিছু লোককে দেখানো হয় যারা তড়িঘড়ি করে একটা মন্দিরে যায়, কারণ সেখানে একজন উঁচু জাতের ছেলের সাথে একজন নিচু জাতের মেয়ের বিয়ে হচ্ছে। কিন্তু দুই পরিবারের মসজিদে বিয়ে অনুষ্ঠিত হলেও সেই লোকগুলো বলে বরপক্ষ রাজি হলেও তারা রাজি নেই, এই সমাজ রাজি নেই, এই বিয়ে তারা কিভাবে দিচ্ছে? সমাজের উঁচু স্থানের লোকদের মান সম্মান তারা এভাবে ধুলোয় মিশিয়ে দিবে? তা কখনো হয় না। এই বলেই তারা কনের বাবাকে অনেক মারধর করে, আর বেদা তখন তাদের দিকে তাকিয়ে থাকে, আর তখন তাকেও মার খেতে হয়, কারণ সে যে নিচু জাতের। তো লোকগুলো এই বিয়ে ভেঙে দিয়ে সেখান থেকে কনেকে নিয়ে চলে যায়, যাদের মধ্যে সয়োগও ছিল, আর তারা এই বিয়ে হতেই দিতে চায় না। সবকিছু দেখে নেহা বলে ঈশ্বর যদি কাউকে তাদের অভিভাবক করে পাঠাতো তাহলে কতই না ভালো হতো। এইসব অন্যায় অবিচার আর সহ্য করা যায় না। কেউ যদি আসতো তাদেরকে এই সব কিছু থেকে মুক্তি দিতে। বেদা তখন বলে সে কোনো অভিভাবক চায় না, সে তো এমন একজনকে চায় যে তার পা গুলোকে অস্ত্রের মতো ব্যবহার করতে শিখাবে, তাকে লড়াই করতে শিখাবে তাদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে। এরপর আমাদের মেজর অভিমন্যুকে দেখানো হয় যে পাকিস্তান বর্ডারের পাশে অবস্থিত মুজাফফরবাদ নামে একটি জায়গায় যায়, আর ডাক্তার রাও পরিচয়ে ইলিয়াস নামের একজন জঙ্গির বাড়িতে প্রবেশ করে। ইলিয়াসের ছেলের জ্বর হওয়াতে সেনাবাহিনীর সাহায্যে সে সেখানে প্রবেশ করে, যদিও তাকে বিভিন্নভাবে চেক করে তারপরই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়। তো সে যখন ইলিয়াসের ছেলের জ্বর চেক করছিল তখনই ইলিয়াস সেখানে আসে, আর আভির সাথে থাকা স্নাইপার ইলিয়াসকে টার্গেটে রাখে। কিন্তু কমান্ডারের কথায় সে শুট না করে অপেক্ষা করতে থাকে, কারণ তারা ইলিয়াসকে জীবিত চায়। আর এদিকে ইলিয়াস আভির হাতে ট্যাটু করা ধর্মীয় প্রবচন দেখে জিজ্ঞেস করে তার হাতে কি লেখা আছে। তখন আভি সেই প্রবচন পড়ে শোনায়
আর তারা বুঝতে পারে আভি কোনো ডাক্তার নয়, সে ভারতীয় সেনা। তাই এবার তারা তার উপর আক্রমণ করে দেয় আর আভির সাথে তাদের তুমুল লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে স্নাইপার সুরিয়াও তার এই লড়াইয়ে তাকে সাহায্য করে। একে একে আভি ইলিয়াসের সকল লোকদের হত্যা করে। সেই সময় ইলিয়াস পালিয়ে যায় একটি জায়গায় যেখানে মানুষ সালাত আদায় করছিল। আভিও তখন সেখানে যায় এবং ইলিয়াসকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, কারণ সে আর যাই হোক নামাজ নিয়ে তো মিথ্যা বলতে পারে না। তাই আভি তাকে খুব সহজেই ধরে ফেলে, যার পর আভি তাকে নিয়ে একটি বাড়িতে যায় যেখানে কমান্ডার মাহেন্দ্রা তার সাথে যোগাযোগ করে আর বলে তাদের ইলিয়াসকে জীবিত লাগবে। তাই ইলিয়াসের যেন কোনো প্রকার ক্ষতি না হয়, কারণ সে তাদের অনেক ইনফরমেশন দিতে পারবে। কিন্তু আভি জানায় তাদের কোনো ইনফরমেশনের দরকার নেই, কারণ সে তাদেরকে কিছুই জানাবে না। এই বলেই সে কল কেটে দেয় আর কমান্ডার বুঝতে পারে আভি ইলিয়াসকে হত্যা করবে। আর আভি ইলিয়াসকে একটা ভিডিও দেখায় যেখানে সে একটি মেয়েকে কিডন্যাপ করে আনে এবং তাকে নির্মম ভাবে হত্যা করে। তাই এরপর আভিও ইলিয়াসকে খুন করে আর তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। কিন্তু তার মতো একজন সিনসিয়ার মেজর এই কাজ কেন করেছে? আসলে ইলিয়াস আভির স্ত্রী রাশিকে খুন করেছিল, আর সে ইলিয়াসকে যেই মেয়েটির ভিডিও দেখিয়েছিল সে আসলে তার স্ত্রীই ছিল যাকে ইলিয়াস খুন করেছে। আর স্ত্রীর খুনের বদলা নিতেই সে প্রোটোকল ব্রেক করে ইলিয়াসকে খুন করে ফেলে, যে কারণে শাস্তি স্বরূপ তাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়। আর চাকরি চলে যাওয়ার পর আভি রাজস্থানের বারমারে চলে আসে, যেটা তার স্ত্রী রাশির বাড়ি। আর রাশির বাড়িতে শুধুমাত্র তার বাবা বিমল রাওই থাকে। বিমল তখন আভিকে দেখে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে, যার প্রশ্নের উত্তরে আভি বলে সে রাশিকে কথা দিয়েছিল সে একদিন এখানে ঠিকই ফিরে আসবে, আর তাই সে তার কথা রেখেছে। তো পরের দিনে আভি বিমল রাও অর্থাৎ তার শ্বশুরের সাথে সকাল সকাল হাঁটতে বের হয়। তখন বিমল বলে যে তাদের কলেজ গ্রাম্য পরিষদ দ্বারা চলে, তাই সে গ্রাম্য পঞ্চায়েতের সাথে কথা বলে তাকে কলেজে একটা কাজ পাইয়ে দিতে পারবে। তখন আভি রাস্তার পাশে একটা সুটকেস খুঁজে পায়, যেটা খুলতেই সে সেখানে একটা মেয়ের লাশ দেখতে পায় যার পরনে ছিল বিয়ের শাড়ি। আর আমরা বুঝতে পারি এই মেয়েটিই হলো সেই মেয়েটি যাকে সেদিন রাতে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আভি তো আর এক মুহূর্তও দেরি করে না, সে সোজা চলে যায় থানায় আর এই ব্যাপারে রিপোর্ট করে এবং সেই মেয়েটির বাবাও থানায় আসে আর বলে সে আশা করছে যার লাশ পাওয়া গেছে সে তার মেয়ে নয়। কিন্তু এসআই রাজীব তার কথায় তেমন পাত্তা দেয় না এবং সে তাকে শান্ত হয়ে থাকতে বলে। আর আভিও এই সব কিছু দেখছিল। এরপরই বিমল রাও আভিকে নিয়ে গ্রাম্য প্রধান জিতেন্দ্র প্রতাপের বাড়িতে যায়, যেখানে জিতেন্দ্র ইন্টারভিউ দিচ্ছিল। তো বিমল রাও জিতেন্দ্রের সাথে আভির একটা কাজের জন্য বলে। সে বলে আভি বক্সিং এ অনেক ভালো, তাই সে যেন আভিকে তাদের কলেজের বক্সিং টিচার হিসেবে রাখে। আর আভি তো ছিল ন্যাশনাল বক্সিং গোল্ড মেডেলিস্ট, তাই সেই কাজ ভালোভাবেই করতে পারবে। তখনই জিতেন্দ্রের স্ত্রী সেখানে পুজোর প্রসাদ নিয়ে আসে, কিন্তু আভি তা নেয় না, কারণ সে ঈশ্বরে বিশ্বাসী করে না, যে কথার জন্য জিতেন্দ্র রেগে যায়। কারণ জিতেন্দ্র প্রতাপকে কেউ মানা করছে এটা সে মেনে নিতে পারে না, কিন্তু তাও সে তার রাগ প্রকাশ করে না। যাই হোক, তো এরপর দেখা যায় জিতেন্দ্র আভিকে বক্সিং টিচারের কাজটি দিয়ে দেয়, কারণ সে রাশিকে তার বোনের মতো স্নেহ করত। তো পরের দিন আভি তাদের বক্সিং গ্রাউন্ড ঠিক করতে যায়। তখন ক্লাস চলাকালীন বেদা তাদেরকে দেখে বুঝতে পারে বক্সিং ক্লাস চালু হবে, তাই ক্লাস শেষ হতেই সে আর এক মুহূর্তও দেরি করে না, চটজলদি তার নাম জমা করাতে যায়। যেখানে আভি এই চঞ্চল স্বভাবের বেদাকে লক্ষ্য করে, যে সবার আগে দাঁড়িয়েছিল তার নাম দেওয়ার জন্য। সে বুঝতে পারে বেদার বক্সিং এর প্রতি অনেক বেশি আগ্রহ, কিন্তু সেখানে জিতেন্দ্রের ছোট ভাই সায়ক আসতেই সে লাইনের সবচেয়ে পেছনে গিয়ে দাঁড়ায়। এরপর সে যখন তার নাম জমা দেয় তখনই সায়ক তার নাম শোনে আর তার কাছে আসে এবং বলে সে বক্সিং শিখবে এবং ছেলেদের সাথে লড়াই করবে, এটা তার সাথে বেমানান। আর এই বলেই সে বেদাকে বক্সিং গ্রাউন্ড মুছতে বলে, আর বেদাও তখন চুপচাপ তার কথা মেনে নেয় আর ঘর মুছতে থাকে। তো এই সব কিছু আভি দেখতে থাকে চুপচাপ। তার তো প্রচন্ড রাগ হয়, কিন্তু সে এখনই কিচ্ছু বলে না। আর সে ভালোভাবেই বুঝতে পারে বেদা নিচু জাতের, এজন্যই সায়ক তার সাথে এমন ব্যবহার করছে। আর বেদাও এতে কিছুই বলতে পারছে না। তো সেদিনের মতো বেদার নাম আর নেওয়া হয় না, আর কোচ সুনীল সেখানে তালা মেরেই চলে যায়,
যে জন্য বেদার জুতো সেই রুমেই রয়ে যায় আর তাকে খালি পায়ে বাড়ি ফিরে আসতে হয়। তাই পরের দিন একদম সকাল সকাল সে বক্সিং এর ট্রেনিং রুমের বাইরে অপেক্ষা করতে থাকে। তো যখন আভি সেখানে আসে তখন বেদাকে দেখে সে কিছুটা অবাকই হয়। তো কিছুক্ষণ পরই সকলের জন্য বক্সিং কিট আনা হয়। তখন বেদাকে তা দেয়া হয় না। বেদা তখন সুনীলের কাছে তার কিট চাইলে সুনীল বলতে থাকে সে কেন বক্সিং নিয়ে পড়ে আছে, তার এখন বিয়ে নিয়ে ভাবা উচিত। এই বলেই তাকে সেখান থেকে চলে যেতে বলে সে। বেদা তখন জানালা দিয়েই তাদেরকে দেখছিল আর সুনীলের বলা এবং দেখানো বক্সিং পাঞ্চগুলো সে একবার দেখেই রপ্ত করে ফেলে, যে জন্য সুনীল তাকে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে চলে যেতে বলে। আর আবিও বেদাকে দেখে তার বক্সিং এর প্রতি অনুরাগ বুঝতে পারে। তো সেদিন রাতের বেলা রাঘু সুহানির সাথে ফোনে কথা বলছিল। তখনই তার বাবা চলে আসে আর তাকে অনেক মারধর করে আর ঘর থেকেই বের করে দেয়, কারণ সে একজন নিচু জাতের ছেলে হয়ে উঁচু জাতের মেয়েকে ভালোবাসে। আর এটা জানাজানি হলে তাকে তো মেরে নদীতে ভাসিয়ে দেওয়া হবে, কিন্তু এরপরও কেউ তাকে সাহায্য করতে আসবে না। আর এটাই তাদের বাস্তবতা, যে সে একজন নিচু জাতের বাবার সন্তান। এই কথা বলেই সে রাঘুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কারণ তারা রোজ উঁচু জাতের মানুষের নির্যাতনের শিকার হয়ে আসছে। তাই সে রাঘুকে বলে সে যেন মেয়েটিকে ভুলে যায়, এই সম্পর্ক পূর্ণ হওয়ার নয়। আর রাঘুও তখন তার বাবার কথা বুঝতে পারে। তো কিছুক্ষণ পর সবাই যখন রাতের খাবার খাচ্ছিল তখনই বেদা তার বাবাকে আচার খেতে দেয় এবং বলে সেই আচারকে শুকিয়েছে এবং সংরক্ষণ করেছে। তার বাবা বুঝতে পারে সে কিছু চাইছে আর এজন্যই এসব বলছে। তাই সে তাকে বলে সে যেন আসল কথা বলে যে সে কি চায়। বেদা তখন তার কাছে বক্সিং কিটের জন্য 20,000 টাকা চায়। এটা শুনে তার মা বলে তার বাবা বক্সিং কিটের জন্য এত টাকা কোথায় পাবে। তখন বেদার বাবা বলে ঠিক আছে, সে তাকে 12,000 টাকা দিবে, এর বেশি সে পারবে না। বেদা বলে ঠিক আছে, এতেও হবে, সে জুতো অন্য সময় কিনে নিবে। তো তার বাবা তাকে বক্সিং খেলার অনুমতিও দেয় এবং কিট কেনার জন্য টাকাও দেয়। আর এই সব কিছুতে বেদা খুব খুশি হয়ে যায়। তখন দেখা যায় তার বোনও তাকে কিট কেনার জন্য তার জমানো কিছু টাকা দিয়ে দেয় এবং বলে সে যেন একজন ভালো ফাইটার হয়। যেই কথা শুনে বেদা অনেক খুশি হয় এবং সে পরের দিন সকালবেলাতেই তার সেই কিট কেনার জন্য টাকা নিয়ে যেতে লাগে। কিন্তু যাত্রাপথেই সায়ক এবং তার সঙ্গীরা গাড়ি নিয়ে তাকে ধাওয়া করে এবং একটা সময় গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে বেদাকে স্কুটি থেকেই ফেলে দেয়। বেচারি তো মাটিতে পড়ে বেশ ব্যথা পায়। তখনই সায়ক তার কাছে আসে আর বলতে থাকে সে সমাজের উঁচু জাতের লোকেদের সাথে বক্সিং শিখবে, কিন্তু তাদের মতো নিচু জাতের মানুষদের পায়ে দামি জুতো মানায় না। এ বলেই সে বেদাকে বলে সে তাকে বক্সিং শিখাচ্ছে যাতে করে তার আর বক্সিং শেখার ইচ্ছেই না হয়। এমন বক্সিং আজকে সে শিখাবে যে বেদা আজীবন মনে রাখবে। এই কথা বলেই সে বেদাকে খুব মারধর করে এবং তার কাছে থাকা কিট কেনার টাকাগুলো ছিঁড়ে ফেলে। এত কষ্টের টাকা ছিল তার, এ কারণে বেদার অনেক কষ্ট হয় এবং রাগও হয়। তাই সে এবার চলে যায় আভির কাছে। আভি তখন তার এই অবস্থা দেখে বুঝতে পারে বক্সিং শিখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করায় তার এই হাল করা হয়েছে। তাই সে চুপচাপ বেদার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয় এবং তাকে পানিও খেতে দেয়। কিন্তু বেদা তো নিচু জাতের, তাই সে তো আর বাকি সবার মতো কলেজের গ্লাসে পানি খেতে পারে না। তাই সে তাদের জন্য বরাদ্দকৃত সেই মটকার পানি খায় এবং বাড়ি ফিরে যায়। সেই সময় আভি বেদার এই অবস্থা এবং এই এলাকায় মানুষের উঁচু এবং নিচু জাতের ভেদাভেদ আর নিচু জাতের মানুষের উপর এত নির্যাতন, এই সব কিছু দেখে শুনে অনেক রাগ হয়। এই সব কিছু তাকে অনেক ভাবায়। তাই সে এবার সায়ককে শিক্ষা দিতে বেরিয়ে পড়ে। এদিকে সায়ক তার সঙ্গী সাথী নিয়ে নাচ গানে মগ্ন ছিল। আর এই নাচ শেষেই একটা মেয়ের সাথে সে সময় কাটানোর জন্য একটি ঘরে যায়। সেই সময় আভি মুখ বেঁধে সেখানে আসে এবং সায়কের থাকা ঘরে তালা মেরে একে একে তার সকল চেলাদের পিটিয়ে তক্তা করে। আর সায়ক তো বন্ধ ঘর থেকেই চিৎকার করতে থাকে। তো সবাইকে মারধর করে আভি চলে গেলে সায়ক সেই ঘর থেকে মুক্তি পায়। আর সে আভির কিছু করবে, কিন্তু সেখানে তো সে ছিলই না। তো এরপর সে বাড়ি ফিরে তার ভাই জিতেন্দ্রকে সবকিছু খুলে বলে এবং একটা ভিডিও দেখায় যেখানে আভি মুখ বেঁধে সবাইকে বেধড়ক মারধর করছে। তো জিতেন্দ্রের চাচা বলে এতদিন তারা সবাইকে মারত আর সবাই ভয়ে সাক্ষী দিত যে এসব কেউ দেখেনি। আর এখন এমন এক সময় এসেছে যে তারা মার খাচ্ছে আর নাচ করা মেয়েটিও বলছে সে কাউকে সেখানে দেখেনি, তারা তাদের বংশের নাম ধরে রাখতে পারবে না। তখনই সায়ক বলে সে তো কিছুই বুঝতে পারছে না যে তাদের গ্রামে কার এত সাহস যে তাদের গায়ে হাত দিবে। তখন জিতেন্দ্র বলে হয়তো যেই কাজ করেছে সেই গ্রামেরই না,
এই বলেই সে এসআই রাজীবকে আভির ব্যাপারে ডিটেলস বের করতে বলে, কারণ তার আভির উপরই সন্দেহ ছিল হয়তো সেই কাজ করতে পারে। এদিকে বেদা বাড়ি ফিরে গেলে তার বোন যখন দেখে যে সে এত আঘাত পেয়েছে, তখন সে তাকে জিজ্ঞেস করে যে এত আঘাত কিভাবে লাগলো। তখন বেদা তার বোনকে মিথ্যা বলে যে আজ প্রথমবার তাই তার গায়ে ব্যথা করছে, কারণ কোচ আভি তাকে অনেক খাটিয়েছে, অনেক প্র্যাকটিস করিয়েছে, আর সেও খুব ভালো করে তার কোচের মোকাবেলা করেছে। যেই কথা শুনে তার বোন তো খুব খুশি হয়ে যায় এবং সে বেদাকে নিয়ে গর্ব করতে থাকে। সে আরো বলে বেদার জন্য তারা লড়াই করতে পারবে এবং তাদের শত্রুরাও তাকে ভয় পাবে, কারণ সে অনেক শক্তিশালী হবে। যার এসব কথা শুনে বেদা লুকিয়ে লুকিয়ে কান্না করতে থাকে, কারণ সে যে তার বোনকে মিথ্যা বলেছে এবং তার বক্সিং শেখার স্বপ্নটাও ভঙ্গ হয়ে গেছে। কিন্তু পরের দিন সকালবেলা তার মা দরজার সামনে একটি ব্যাগ দেখতে পায় যেটাতে বক্সিং কিট ছিল, আর এই ব্যাগ দেখে বেদা বুঝতে পারে যে আভি তার জন্য এই কিট পাঠিয়েছে। তাই সে আর এক মুহূর্তও দেরি করে না, সোজা চলে যায় আভির কাছে আর তাকে গিয়ে বলে সে তার জন্য এত কিছু করেছে আর তাকে বক্সিং শিখাবে না। তখন আভি বলে তার সোজা হয়ে হাঁটতে আরো 2 সপ্তাহ লেগে যাবে। তখন বেদা বলে সে আরো 2 বছর এই কলেজে আছে, এর মধ্যে কি সে কি কোথাও ট্রান্সফার হয়ে যাবে, না হলে এই 2 বছরেই সে সব শিখে নিবে। তো এসব কথা শুনে আভি তাকে বলে যে সে কি লাফ দিতে জানে, অর্থাৎ এই কথা দ্বারা সে বেদাকে স্বপ্ন পূরণের জন্য তার লক্ষ্যের দিকে লাফ দেওয়ার কথা বলে। আর বেদাও তার এই স্বপ্ন পূরণে বদ্ধপরিকর। তাই তারা রোজ ভোরবেলা যখন সূর্য আকাশে উঁকি দেয় না, তখন থেকে ট্রেনিং শুরু করে, যাতে করে সায়ক বা সমাজের উঁচুজাত নামধারী অমানুষগুলো তাদেরকে আক্রমণ করতে না পারে। আর রোজ সকালে এভাবেই তাদের ট্রেনিং চলতে থাকে। বেদা ট্রেনিং করতে করতে খুব ক্লান্ত হয়ে যায়, কিন্তু আভি তাকে তখনও বিশ্রাম নিতে দেয় না, কারণ সে তাকে পরিশ্রমী করে তুলতে চায়। আর তাছাড়াও বেদা ছিল অনেক জেদি এবং সে তার স্বপ্ন পূরণের জন্য অনেক পরিশ্রমও করে। আর ধীরে ধীরে সে অক্লান্ত পরিশ্রমের ফলে বক্সিংকে খুব ভালোভাবেই আয়ত্ত করতে সক্ষম হয়। তো এরপর একদিন তাদের কলেজের বক্সিং গ্রাউন্ড উদ্বোধন করার জন্য জিতেন্দ্রকে আনা হয়, যেখানে প্রেস ও মিডিয়ার লোকেরাও ছিল। বেদা তখন জিতেন্দ্রর থেকে বক্সিং খেলার অনুমতি চাইতে ভয় পাচ্ছিল। তখনই আভি তাকে জিতেন্দ্রর সামনে নিয়ে আসে এবং বলে তাদের পরিবারে মেয়েদেরকে অনেক সম্মান করা হয় এবং নবরাত্রির দিন তারা নিজের হাতে মেয়েদের পা ধোয়ায় এবং তাদের সব বায়না মেনে নেয়। জিতেন্দ্র তখন তাকে বলে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আসল কথা বলতে। তখন আভি বলে সে যেন বেদার কথাও মেনে নেয়, আর বেদা ভয়ে ভয়ে সংকোচ বোধ নিয়েই জিতেন্দ্রকে বলে যে সে বক্সিং খেলতে চায়, যদি সে অনুমতি দেয় আর কি। তো সেখানে এত এত প্রেস মিডিয়ার লোক থাকায় জিতেন্দ্র তাকে অনুমতি দিয়েই দেয় এবং বলে সে তার সিদ্ধান্তে খুশি, কারণ সে সব জাতপাত ভেদাভেদ চায় না, সে তার কাজে অনেক খুশি। যদিও আভি আর বেদা ভালোভাবেই বুঝতে পারে যে জিতেন্দ্র চাপে পড়েই এই কথা বলেছে, কিন্তু বেদা এতেও অনেক খুশি হয়ে যায় যে যে করেই হোক সে তো বক্সিং করার পারমিশন পেয়েছে। তাই সে মনের খুশিতে কারো কথার ধার না ধরে বক্সিং প্র্যাকটিস করতে থাকে। আর পরের দিন দোল উৎসব হলে তারা কলেজে সবাই মিলে দোল খেলতে থাকে, কিন্তু সে জানতো না যে তার এই খুশি বেশিক্ষণ টিকবে না, কারণ দোল খেলার এক টাইমে তার ভাই রাঘু সেখানে আসে এবং সে তার গার্লফ্রেন্ড সুহানিকে সেখান থেকে নিয়ে যায়, যাদেরকে সায়ক একসাথে দেখে ফেলে এবং তাদের সম্পর্কের বিষয়টা সবার কাছে জানাজানি হয়ে যায়। আর যেহেতু নিচু জাতের হয়ে উঁচু জাতের মেয়ের সাথে সম্পর্ক রেখেছে রাঘু, তাই তার পুরো পরিবারকে শাস্তি দেওয়া হয়, আর শাস্তি স্বরূপ তাদের মাথার উপর জুতো রাখতে হয়। জিতেন্দ্র তখন বলে সে সবার ভোটে নির্বাচিত হয়ে আজ গ্রামের প্রধান হয়েছে, আর উঁচু নিচু জাতের ব্যাপারটা সে ঠিক করেনি, তা তো ঈশ্বরই ঠিক করে দিয়েছে। তাই সে নিয়ম বের করতে পারুক আর পাল্টাতে না পারুক, অন্তত বিচার তো করতে পারবে। এই বলেই সে রাঘুকে সুহানির সামনে নাকে খড় দেয়। আর এত অপমান সহ্য করে বেদা বাড়ি ফিরে আসে আর তার বোনকে এই ব্যাপারে বলে, আর সে তার বোনকে এটাও বলে যে সে সব কিছুর প্রতিশোধ নিতে চায়। তখন তার বোন বলে হয়তো জিতেন্দ্র যা বলেছে সেটাই সত্যি, এই সব কিছু ঈশ্বরই হয়তো ঠিক করে দিয়েছে। তখন বেদা বলে তাহলে তারা আইন পড়ছে কেন, সংবিধান কেন কায়েম করে তারা? আসলে এখানে এত বছর ধরে যা হয়ে আসছে সেই সব কিছুই তাদেরকে দমিয়ে রাখার জন্য হচ্ছে। তখন নেহা তাকে এসব নিয়ে বেশি না ভেবে ঘুমিয়ে পড়তে বলে। আর এদিকে আভি এই সব কিছু দেখে প্রচন্ড রাগ হতে থাকে, কিন্তু তখন তার রাগ কমানোর জন্য
সে শুরু করে দেয় বক্সিং প্র্যাকটিস করা। কিন্তু কেই বা জানতো যে বেদাদের জীবনে আরো অনেক বিপদ আসতে চলেছে, কারণ সকাল হতেই তাদের বাড়িতে পুলিশ চলে আসে আর রাঘুকে খুঁজতে থাকে, কারণ রাঘু আর সুহানি পালিয়ে গেছে, যে জন্য এবার বেদাদের সবাইকে গ্রেফতার করা হয় আর নিয়ে যাওয়া হয় থানায়, যেখানে তাদের সবাইকে অনেক মারধর করা হয় আর রাঘুর ব্যাপারে জিজ্ঞেস করা হয়। কিন্তু তারা কেউই তার কথা বলতে পারে না যে সে কোথায় গিয়েছে। তো কিছুক্ষণ পরই সেখানে জিতেনরা আসে আর বেদাদের বলে তার ভাই কোথায়। বেদা বলে সে জানে না রাঘু কোথায় আছে। তখন জিতেনরা তার সাথে যে কোনো ভাবেই যোগাযোগ করে ফিরে আসতে বলে এবং সুহানিকে বিয়ে করতে বলে আর বলে তারা সবাই রাজি আছে, তাই তারা যেন আর দেরি না করে ফিরে আসে। কিন্তু হ্যাঁ, সে যদি সুহানিকে ধোকা দেয় তাহলে সে তাদেরকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখবে। এই বলেই সে চলে যায়। আর বেদার বাবাও তো এই বলে খুশি হয় যে যাক, তারা তো রাঘুকে অন্তত প্রাণে মারবে না। আর তারা কোনোভাবে রাঘুর সাথে যোগাযোগ করে তাকে গ্রামে ফিরে আসতে বলে। সে তখন সুহানিকে নিয়ে ফিরে আসে আর এরপরই তাদের দুজনের বিয়ে দেয়া হয়, যেখানে জিতেনরা আসে। তখন সে রাঘু এবং সুহানিকে বলে তারা দুজন জাতপাতের কথা না ভেবে একে অপরকে ভালোবেসেছে, তাই সে তাদেরকে উপহার দিতে চায়। আর তাদের উপহার হলো মৃত্যু, কারণ তারা তাদের মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই কথা বলার পরপরই তার লোকেরা রাঘু আর সুহানির উপর আক্রমণ করে এবং তাদের দুজনকে খুন করে ফেলে। তাদের দুজনকে মারার পর বেদা এবং তার দিদি নেহার উপরও তারা আক্রমণ করতে যায়, কিন্তু তারা দুজন কোনোভাবে সেখান থেকে পালাতে থাকে। রাস্তায় অনেক বাড়িতে তারা আশ্রয় খোঁজে, তাদেরকে সাহায্য করার জন্য হাত জোর করতে থাকে, কিন্তু কেউই তাদেরকে সাহায্য করে না। আর এই জন্য তারা পালাতে পালাতে একটা জায়গায় চলে আসে, যেখান থেকে শুধু একজনই পালাতে পারবে। আর বেদার বোন নেহা তখন বলে সে বাঁচতে চায়, সে পালাবে। আর বেদাও তখন নেহাকে বাঁচাতে তার কথায় রাজি হয়ে যায়। বেদা বলে সে যেহেতু বক্সিং শিখেছে, তাই সে যতক্ষণ সম্ভব তাদেরকে প্রতিহত করবে আর এই সুযোগে যেন সে পালিয়ে যায়। তখন নেহা বলে বেদা যেন একবারের জন্য পেছনে না তাকায়। আর এই কথা বলেই বেদা সায়কদের সামনে যাওয়ার আগেই নেহা তাদের সামনে চলে যায়, যাতে করে বেদা পালাতে পারে। বেদা তখন বুঝতে পারে যে নেহা তাকে মিথ্যা বলেছে, সে তাকে বাঁচাতে পারে। নেহা বারবার তাকে পালাতে বলে, কারণ তাদের লড়াই এখনো বাকি আছে। সে বেদাকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে। আর বেদা এক ছুটে তখন আভির কাছে চলে যায়। সে আভিকে কান্না করতে করতে সবকিছু খুলে বলে। আভি তখন প্রচন্ড রেগে তার বাইক আর বেদাকে নিয়ে জিতেন্দ্রার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জিতেন্দ্রার বাড়ির দিকে যেতে দেখে বেদা তো ভয় পেয়ে যায় আর গাড়ি থেকে নেমে যেতে চায়, কিন্তু আভি তাকে নামতে দেয় না এবং তাকে নিয়ে জিতেন্দ্রার বাড়িতে আসে, যেখানে সে জিতেন্দ্রের সাথে কথা বলতে চাইলে জিতেন্দ্র তার সাথে বসে। আভি তখন বলে যদি বিমল রায়ের মেয়ে এখানকার মেয়ে হতে পারে তাহলে বেদা কেন নয়। তখন জিতেন্দ্র বলে তারা জাতপাতে বিশ্বাস করে, সে ততক্ষণ কিছু করবে না যতক্ষণ না কেউ তার জাতির সম্মান নষ্ট করে, আর সে তাকে শাস্তি দিবে যে তার সম্মানে হাত দিবে, আর তার দেয়া শাস্তি হলো মৃত্যু। তখন আভি বলে সে কে কাউকে শাস্তি দেওয়ার? সে যে গ্রাম্য প্রধানের প্রভাব দেখাচ্ছে তা সরকার ঘোষিত নয়, সম্পূর্ণ স্বায়ত্তশাসিত। তাই সে তাকে দুটো অপশন দিচ্ছে, এক সমঝোতা করে নেওয়া আর দুই লড়াই করা। তখন জিতেন্দ্র বলে সে লড়াই করতে পছন্দ করে। আভি তখন তাকে তার কোয়ালিফিকেশনের ব্যাপারে জিজ্ঞেস করে এবং বলে তার কাছে সম্পত্তি আছে বলে সে নিজেকে ঈশ্বরের মতো ভাবছে। তখন জিতেন্দ্র বলে সে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আর তার সম্পত্তি আছে যা সে কৃষকদের দিয়েছে চাষাবাদ করার জন্য। আর সে লড়াইয়ের আগে 10 কদম পিছিয়ে পড়ে, কারণ সে তার শত্রুকে সামনে আগানোর সুযোগ দেয়। কারণ তার ছোটবেলায় যেমন তার সাথে দুর্বল বাচ্চারা খেলতো, তারা তাদের সুযোগ দিত আক্রমণ করার, আর আজও সে আভিকে সুযোগ দিচ্ছে তাকে আক্রমণ করার। অর্থাৎ এই বলে সে এটা বুঝিয়ে দেয় যে সে সমঝোতা নয়, লড়াই চায়, কারণ তারা উঁচু জাতের হয়ে নিচু জাতের মানুষদের সাথে সম্পর্ক রাখে না। আর আভিও বেদাকে নিয়ে চলে যায়, কারণ তারাও লড়াইয়ের জন্য প্রস্তুত। তো এরপর সে নীতিশ নামের একজন লোকের মাধ্যমে বেদার বাবা মার কাছে তার জীবিত থাকার খবর দিয়ে দেয়। তারা তো এটা জানতে পেরেই অনেক খুশি হয় যে তাদের একটি সন্তান হলেও তো বেঁচে আছে। এদিকে বিমল রাও এবং নীতিশ নিজেদের মধ্যে কথা বলছিল যে তারা এখন কি করবে, তারা বেদাকে কি করে বাঁচাবে। তখন বিমল বলে জিতেন্দ্রার লোকেরা
সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজে বেদাকে ঠিকই বের করে ফেলবে এবং তাকে হত্যা করবে। তখন তারা কি করবে? তখন এদিকে আভি বলে তারা সব জায়গায় খুঁজবে, কিন্তু শুধুমাত্র একটি জায়গা ছাড়া, আর সেটা হলো পুলিশ স্টেশন। সে বিমলকে বেদার আত্মীয়র ব্যাপারেও জিজ্ঞেস করে। তখন বিমল জানায় খেজারিয়া নামক একটা জায়গায় বেদার আত্মীয় রয়েছে। আর এই কথা জেনে আভি পুলিশ স্টেশনের এক কোনায় পড়ে থাকা একটি নষ্ট অ্যাম্বুলেন্সকে ঠিক করে ফেলে এবং সেটাতে করেই বেদাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু ট্রাফিক পুলিশ এই অ্যাম্বুলেন্সের সক্রিয় হওয়ার কথা জেনে যায় আর এসআই রাজীবকে এই খবর দিয়ে দেয়। রাজীব তখন ফোর্স নিয়ে দ্রুত আভিদের পিছু করতে থাকে। আভিও তো কম নয়, সেও তাদের থেকে বেঁচে গাড়ি চালাতে থাকে। একটা সময় সে বেদাকে গাড়ি চালাতে দিয়ে নিজে গাড়ির পেছনের অংশে চলে যায় আর পুলিশের গাড়ির দিকে পেট্রোল আর আগুন নিক্ষেপ করে। তখনই পুলিশের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু সেই সময় সায়ক তার গাড়ি নিয়ে চলে আসে এবং বেদার উপর গুলি চালাতে যাবে, কিন্তু তখনই আভি পুলিশের গাড়ির উপর ঝাঁপ দেয় এবং বাইকে থাকা একজন অফিসারকে ফেলে দিয়ে সেই বাইকটি নিয়ে নেয় এবং সায়কদের গাড়ির স্টিয়ারিংই ভেঙে দেয়, যে কারণে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই সুযোগেই আভিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তো এই সব জানতে পেরে জিতেন্দ্র সায়ক এবং পুলিশদেরকে দেখতে হাসপাতালে আসে আর সে জানতে পারে যে আভি একাই তাদের এই হাল করেছে। যে কথা শুনে সে একটু অবাকই হয়ে যায়। তখন তার চাচা বলে যখন তাদের চালে কাজ করবে না তখন তাদেরকে অন্য চাল চালতে হবে। রাজীব বলে প্রত্যেকটা হাইওয়েতে চেকপোস্ট বসবে আর আশা করা যায় তারা খুব শীঘ্রই ধরা পড়ে যাবে আর কাল সকালের মধ্যেই সে তাদের লাশ তার সামনে নিয়ে আসবে। তখন জিতেন্দ্র বলে আভিরা হাইওয়ের পথ দিয়ে যাবেই না আর সে তাদেরকে জীবিত চায়, মৃত নয়, কারণ সে তাদেরকে নিজের হাতে খুন করবে। তাদের এত সাহস, তার উপরেই গুন্ডাগিরি দেখানো। এদিকে বেদা আভিকে জিজ্ঞেস করে সে তাকে বাঁচানোর জন্য এত কিছু কেন করছে, কিন্তু দেখা যায় আভি তার কথার কোনো উত্তরই দেয় না। সে বেদাকে বলে সে কি তার আত্মীয়র বাড়ি যেতে চায় না। তখন বেদা বলে সে কতদিনই বা পালিয়ে থাকতে পারবে, একদিন না একদিন তো তার আত্মীয়রা ভয় পেয়ে যাবে আর সে তাদের হাতে মারা পড়বে আর কেউই কারো বিপদে সাহায্য করতে আসে না, তাই সে কোর্টে যাবে। সেখানে যদি কোনো হেল্প পাওয়া যায়। তখন আভি বলে কোর্টে গিয়ে কোনো লাভ নেই, এই কেস চলতে থাকবে আর কেস চলাকালীন তারা তাকে গুলি করে হত্যা করবে। তখন বেদা বলে সে অন্তত আশা তো রাখতে পারবে। যেই কথা শুনে আভি রাশির কথা ভাবতে থাকে আর আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আভি রাশিকে গুপ্তচরের কাজ করতে বারণ করেছিল। আর এখানে আমরা বুঝতে পারি রাশি ছিল একজন গুপ্তচর, কিন্তু এতে অনেক রিস্ক রয়েছে, তাই আভি তাকে এসব করতে মানা করতে থাকে। কিন্তু রাশি তো তার কোনো কথাতেই রাজি হয় না। তার মতে সে কিছু করতে না পারুক, কিন্তু এটা তো তার মনে থাকবে যে সে দেশের জন্য কিছু করেছে, সে চেষ্টা করেছে। কিন্তু সত্যিই রাশি ইলিয়াসের হাতে ধরা পড়ে যায় এবং তারা তাকে হত্যাও করে ফেলে। আভি অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি আর সেদিন থেকেই সে রাশির মৃত্যুর প্রতিশোধ নেয়ার শপথ করে ফেলে আর সেই প্রতিশোধ সে পূর্ণও করেছে। আর আজ বেদার কথায় সে যেন সেই রাশিকেই খুঁজে পেয়েছে। যাই হোক, তো এরপর তারা দুজন খাজেরিয়াতে যায়, বেদার সেই চাচার বাড়ি, যেখানে বেদার চাচা বিনোদ আভির দিকে পিস্তল তাক করলে বেদা বলে সেই তাকে বাঁচিয়েছে, সে খারাপ কেউ নয়। এরপরই বেদা তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এই সব কিছু শুনে তো বিনোদ তাকে চিন্তা করতে বারণ করে, কারণ সে আগামীকালই তাকে নিয়ে ইন্দোর চলে যাবে, যেখানে গিয়ে সে তার বাবা মাকে খবর দিবে এবং এরপর তারা একজন অফিসারের থেকে সাহায্যও নিবে। আভি তখন বিনোদকে জিজ্ঞেস করে সে কি আগে আর্মিতে ছিল। বিনোদ বলে হ্যাঁ, সে আর্মিতে ছিল, কিন্তু এখন সে রিটায়ার্ড হয়ে গেছে। এরপর সে আভিকে জিজ্ঞেস করে তবে সে কিভাবে বুঝলো যে সে আর্মিতে ছিল। তখন বেদা বলে আভিও আর্মিতেই ছিল। তখন আভি বলে সে কোর্ট মার্শাল, অর্থাৎ তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। যাই হোক, তো এই সব কিছু শোনার পর বিনোদ পানি আনার জন্য বাইরে যায়। তখন আভি বিনোদের মেডেল আর মিলিটারির ছবিগুলো দেখে কিছু একটা সন্দেহ করে, তাই সে বেদাকে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরোতেই বাইরে থেকে তাদের উদ্দেশ্যে অনেক গুলি ছোড়া হয়। তখন বাইরে থেকে বিনোদ রাজীবকে বলে তার তো গুলি করার কথা ছিল না, কিন্তু সে গুলি কেন করেছে। তখন রাজীব তাকে চুপ করতে বলে, আর না হলে তাকেও সে গুলি করে দিবে। তো এরপর তারা আভিরা মারা গেছে কিনা সেটা চেক করার জন্য ঘরের ভেতরে প্রবেশ করতেই যাবে। তখনই আভি এবং বেদা পেছন থেকে এসে তাদের দিকে পিস্তল তাক করে। আসলে বিনোদের মিলিটারির ছবিগুলো দেখেই আভি বুঝতে পারে যে বিনোদ মিলিটারি থেকে রিটায়ার্ড করেনি, তাকেও কোর্ট মার্শাল দেওয়া হয়েছে। কিন্তু সে যেহেতু কথাটা গোপন করেছে,
তার মানে সে এমন কোনো কাজ করার কারণেই শাস্তি পেয়েছে যেটা তাদের দেশের সরকারের বিপক্ষে ছিল। তাই আভি বুঝতে পেরে যায় বিনোদ তাদেরকেও ধোঁকা দিচ্ছে। আভি তখন রাজীবের কানের পাশ দিয়ে গুলি করে এবং তাকে জিজ্ঞেস করে সে কাকে কাকে তাদের এখানে থাকার খবর দিয়েছে। রাজীব তখন চুপ করে থাকলে আভি বিনোদের পায়ে গুলি করে। বিনোদ বেদাকে ধোঁকা দিলেও বেদা বিনোদের পায়ে কাপড় বেঁধে দেয় তার রক্তক্ষরণ কম হওয়ার জন্য। তখনই রাজীবের ওয়াকি টকিতে অন্য অফিসারদের কথা শোনা যায় যারা প্রায় সেখানে পৌঁছে গিয়েছিল। আর এই কথা শুনেই আভি রাজীবের উপর আক্রমণ করে আর তাদের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়। তখন বেদা বুদ্ধি করে পুলিশের গাড়িকে চালু করে ছেড়ে দেয় আর সেটা গিয়ে একটা পিলারে ধাক্কা খায়। আর তখনই সেখানে বিশাল অগ্নিকাণ্ড ঘটে আর এরই সুযোগ নিয়ে তারা দুজন পালাতে থাকে। পালাতে পালাতে তারা একটি জায়গায় চলে আসে যেখানে জিতেন্দ্রের চাচাও তার দলবল নিয়ে চলে এসেছিল। আভি তখন তাদের সাথে গোলাগুলি করছিল, কিন্তু একটা সময় বেদা পায়ে আঘাত পেয়ে নিচে পড়ে যায় এবং আভিকে গুন্ডারা চারিদিক থেকে ঘিরে ধরে। কিন্তু আভির মতো একজন দক্ষ মেজরকে হারানো তো চারটিখানি কথা না, কারণ আভি সেই অবস্থাতেও খুব ভালো করেই গুন্ডাদের শায়েস্তা করে। তো সেই সময়ই রাজীব সেখানে বন্দুক নিয়ে এসে বেদাকে গুলি করতে যায়। তখনই আভি তাকে নিয়ে নিচে ঝাঁপ দেয়, কিন্তু খুব শীঘ্রই তারা পালিয়ে যায়। এরপর তারা একটা মন্দিরে আসে যেখানে পুজো হচ্ছিল এবং অনেক ভিড় ছিল। আর ভিড়ের মাঝে পুলিশ ঘোষণা করে মন্দিরে দুজন জঙ্গি লুকিয়ে আছে, তাই তাদেরকে খোঁজার জন্য যেন সবাই তাদেরকে সাহায্য করে। এই বলেই সে বেদার বিবরণ দিতে লাগে। বেদা তখন আর কোনো উপায় না পেয়ে প্রাণ বাঁচানোর জন্য তার চুলটাই কেটে ফেলে। এরপর তারা দুজন সন্ন্যাসীর বেশ ধরে এবং একটা খনির কাছে যায় যেখানে বেদার বাবা তার সাথে দেখা করতে আসে। কিন্তু বেদা তার বাবার সামনে এই অবস্থা যেতে খুবই ইতস্তত বোধ করছিল, কিন্তু তার বাবা সেখানে এসেই তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বেদা বলে সে নেহাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। তখন তার বাবা তাকে বলে সে যেন কটকে তার এক বন্ধুর বাড়ি চলে যায়। এই বলেই সে বেদাকে একটা ব্লেড দেয় তার মাথার চুল ফেলে দিয়ে লুক চেঞ্জ করার জন্য, যেটা দেখে বেদা কান্না করে আর আভিকে বলে আজ তার বাবা সন্তানকে ব্লেড দিচ্ছে যে মাথা ন্যাড়া করে হলেও প্রাণ বাঁচানোর জন্য। আভি তখন জিজ্ঞেস করে সে কোথায় যাবে। বেদার তো আত্মীয়র বাড়ি যেতে ইচ্ছেই করে না, কারণ সে কোর্টে যেতে চায়। যেই কথা শুনে তার বাবা বলে সে কোন কোর্টে যাবে এবং কি করবে, কোনো কি লাভ আছে? তখন বেদা বলে সে হাই কোর্টে যাবে এবং সে তাদের বিরুদ্ধে কেসও করবে তার ভাই বোনকে হত্যা করার জন্য। তাছাড়াও সে অনেকগুলো আইনি ধারার কথা বলে যেগুলো দিয়ে সে জিতেন্দ্রদেরকে কোর্ট পর্যন্ত নিয়ে যাবে, আর আইন তো সে তার থেকেই শিখেছে। তখন তার বাবা বলে এতে কোনোই লাভ হবে না, তারা ছাড়া পেয়ে যাবে এবং তাকে হত্যা করবে। তখন বেদা বলে সে হেরে গেলেও সে শান্তি পাবে যে সে লড়াই করে হেরেছে। এই বলেই সে তার বাবাকে ব্লেডটি দেয় আর বলে এটা তার কাজে লাগবে যদি সে হেরে যায় তখন। তো সেই সময়ই সেখানে কারো আসার শব্দ শোনা যায়, তাই আভি সাথে সাথে সেটা দেখতে যায় আর তখনই তার উপর আক্রমণ করা হয় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তখনই তাদেরকে খনির নিচেই আটকে রাখা হয় যেখানে আভির হাত বেঁধে তার উপর একটা লিফট রাখা হয় এবং কিছুক্ষণ পর পর লিফটটি চালু করে তার উপর অতিরিক্ত ওজন দেওয়া হয়। আর সায়ক বেদাকে বলে তার বোন নেহাও তার মতো কথা শোনেনি, সে তাকে বারবার থামতে বলেছে কিন্তু সে তার কথা শোনেনি আর পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে। তাই তার ভেজা গা শুকানোর জন্য তারা সামান্য ডিজেল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে আর ধীরে ধীরে সে আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। নেহার এত নির্মম মৃত্যুর কথা শুনে বেদা প্রচন্ড কান্না করতে থাকে। তখন সায়ক বলে সে তার জন্য একটা স্পেশাল মৃত্যুর কথা ভাবছে। এই বলেই সে বেদার কাছে আসতে যায়। বেদা তখন তাকে মাথা দিয়ে আঘাত করে, যে জন্য সে রেগে বেদাকে লাথি মেরে দেয়। সে তখন উল্টে তো পড়ে যায়, কিন্তু এতে করে তার পেছনে বেঁধে রাখা হাত সে সামনে নিয়ে আসতে সক্ষম হয়। এরপর সে আর দেরি না করে তার বাবার দেয়া ব্লেডটি তার মুখের ভেতর থেকে বের করে আর সায়ককে একের পর এক আঘাত করে তার বুক ক্ষত বিক্ষত করে দেয় এবং এই সুযোগে আভিও তার হাতের বাঁধন খুলতে সক্ষম হয় আর সেখানে থাকা গুন্ডাদের মারতে থাকে। বেদাও এরপর নিজের বাঁধন খুলে নেয় এবং আহত সায়ককে বক্সিং এর সেই পাঞ্চগুলো মারে যেগুলো একজন বক্সার প্রতিপক্ষকে কাবু করতে ব্যবহার করে। আর সে প্রত্যেকটা পাঞ্চ মেরে তার উপর করা এতদিনের নির্যাতন এবং তার ভাই বোনকে হত্যা করার প্রতিশোধ নেয়। আর আভি তখন সায়কের চেলাকে দিয়েই তার রেকর্ড করায়, যেমনটা সে এতদিন বেদাদের ক্ষেত্রে করে এসেছে। তো এরপরই বেদা লাস্ট পাঞ্চ দিয়ে সায়ককে মাটিতেই ফেলে দেয় এবং আভির কাছে সাহায্য চায়। তখন আভি তাকে বলে তার কি এখনই সাহায্যের প্রয়োজন আছে নাকি কোর্টে যাওয়ার পর।
তো কিছুক্ষণের মধ্যেই জিতেন্দ্র সেখানে চলে আসে। সে সেখানে এসেই সায়ককে কল করলে খনির কাছে থাকা একটি ঘর থেকে রিংটোনের শব্দ শুনতে পায় সে। তাই তারা দ্রুত দরজাটা খোলে আর সেই দরজার সাথে ফিট করে রাখা হারিকেন উল্টে পড়ে বিস্ফোরকের উপর এবং সেখানে অনেক বড় বিস্ফোরণ হয়, যে বিস্ফোরণে সায়ক মারা যায়। ভাইয়ের এই মৃত্যুতে জিতেন্দ্র আরো হিংস্র হয়ে ওঠে। সে আবিদের ধরার জন্য নিজের চাল দেয়। সে ভালো করেই জানতো আবিরা কোর্টে যাবে, তাই সে তার দলবল নিয়ে কোর্টে যায়, যেখানে গিয়ে সে আবিদের উপর হামলা করে। আবি তখন তাদের সাথে মোকাবেলা করতে থাকে এবং সে বেদাকে জাজদের কাছে যেতে বলে, কিন্তু বেদা তাকে ছেড়ে যেতেই চাইছিল না। তবুও সে তাকে যাওয়ার জন্য জোর করে। তো বেদা এরপর চলে যেতে লাগলে আবির গায়ে একটা গুলি লাগে। এটা দেখে সে আবারও ফিরে আসে এবং বলতে থাকে সে তাকে ছাড়া কোথাও যাবে না। তখনই আভি বলে নেহা এই জাতির ভেদাভেদের বিরুদ্ধে লড়াই করার জন্য কত কিছু করেছে, তাকে বাঁচানোর জন্য নিজে শেষ হয়ে গেছে, কারণ সে জানতো বেদার পক্ষেই সম্ভব এই লড়াই জেতা। তাই সে যেন নেহার আশা না ভাঙে, শেষ পর্যন্ত যেন লড়াই করে যায়। যেই কথা শুনে বেদা বাধ্য হয়ে জাজের কাছে যায়, আর এদিকে আভি একাই জিতেন্দ্রদের সাথে লড়াই করতে থাকে। সে একে একে জিতেন্দ্রার লোকদের হত্যা করে এবং জিতেন্দ্রার সাথে লড়াই করে। প্রথম অবস্থায় জিতেন্দ্রা তার পেটে কাঠের টুকরো দিয়ে আঘাত করে, কিন্তু সে কোনো রকমে জিতেন্দ্রকে মেরে বেদাকে বাঁচাতে যায়, কারণ জিতেন্দ্রের চাচা বেদাকে মারার জন্য খুঁজছিল আর সে বেদাকে প্রায় গুলি করেই দিচ্ছিল। কিন্তু সৌভাগ্যবশত সেখানে আভি চলে আসে এবং ওই চাচাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এদিকে জাজরা ভয়ে দরজা খুলছিল না। বেদা আভির এই অবস্থা দেখে হাসপাতালে যাওয়ার কথা বলে, কিন্তু আভি বলে সে কি ট্রেনিং এর কথা ভুলে গেছে। তারা যখন জয়ের এত কাছাকাছি চলে এসেছে তখন তো শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদেরকে লড়াই করতেই হবে, আর এটাই তো তাদের ট্রেনিং এও বলা হয়েছে। এই বলেই সে দরজা ভেঙে বেদাকে জাজদের রুমে পাঠিয়ে দেয়, যেখানে বেদা জাজদের তার অধিকারের কথা বলে, সমাজে তাদের সাথে কিরূপ আচরণ করা হয় সেই সম্পর্কেও বলে। বেদা বলে সে তো শুধু বাঁচতে চায়, তার ভাই ভালোবাসতে চেয়েছিল, কিন্তু সে তো শুধু শ্বাস নিতে চায়, বাঁচতে চায়। সমাজের নিচু শ্রেণীর বলে তাদের কোনো মর্যাদা নেই, কিন্তু তারাও তো মানুষ, এই স্বাধীন দেশের নাগরিক, তাহলে কেন তাদের মধ্যে ভেদাভেদ থাকবে। সে আইনের বিভিন্ন ধারা বলেও তার মনের ভাব প্রকাশ করে। এদিকে জিতেন্দ্র আভিকে কয়েকবার গুলি করে, যে গুলির শব্দ শুনে বেদার ভিতরকার আত্মা কেঁপে ওঠে এবং সে তার দাবির কথা তুলে ধরে। এদিকে জিতেন্দ্র আভিকে বলে সে এখন আসল শিকার করতে যাচ্ছে, কিন্তু এতগুলো গুলি খাওয়ার পরও আভি তাকে ধরে রাখে। তখন জিতেন্দ্র রেগে তাকে পিস্তল দিয়ে বারবার আঘাত করতে থাকে। এরপর সে বেদাকে মারতে যেতে লাগলে আভি তার কাছে থাকা সবটুকু শক্তি আর প্রবল ইচ্ছা শক্তি দ্বারা উঠে দাঁড়ায় আর বলে ইতিহাস সাক্ষী আছে, একজন নারীকে অসম্মান করার জন্য পুরো একটা সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে, আর সে তো মাত্র একজন পেয়াদা। আসল ফাইটার তো ভেতরে আছে, যে এত দূর পর্যন্ত এসেছে, আর শেষ পর্যন্ত এসেও সে হার মানবে না। যে কথা শুনে জিতেন্দ্র রেগে যায় আর বলতে থাকে তাহলে সে আগে কোচের গেম বাজাবে, এরপর ছাত্রীর। এই বলে সে আভির মাথায় গুলি করতে যায়, কিন্তু এর আগেই আভি তার পিস্তলের ট্রিগার ধরে রাখে, যে জন্য গুলি বের হয় না, আর সে ধীরে ধীরে পিস্তলটি জিতেন্দ্রের দিকেই তাক করে, আর ট্রিগার ছেড়ে দিতেই গুলি বের হয়ে জিতেন্দ্র মারা যায়। অপরদিকে বেদা জাজদের কাছে শুধু সম্মানে বেঁচে থাকার অধিকার চেয়ে চলে যেতে লাগে। তখনই জাজরা বলে তারা তার কেস নিবে এবং তাকে ন্যায় অবশ্যই পাইয়ে ছাড়বে। যেই কথা শুনে বেদা তো খুব খুশি হয়ে যায় আর এক ছুটে বাইরে আসে তার কোচকে সবকিছু বলার জন্য, কিন্তু ততক্ষণে তার কোচ মেজর অভিমন্যুর দেহ নিষ্প্রাণ হয়ে যায়, অর্থাৎ সে মারা যায়। বেদা তো অনেক ভেঙে পড়ে যে বেদার জন্য এত কিছু করলো, বেদা তাকে শেষ পর্যন্ত বাঁচাতেই পারলো না, তাই সে খুব কাঁদতে থাকে। তবে শেষ পর্যন্ত আভি তো বেদাকে দেয়া তার কথা রাখতে পেরেছে। সে ইলিয়াসকে মেরে যত না শান্তি পেয়েছে, এর থেকে অনেক বেশি শান্তি পেয়েছে বেদাকে বাঁচাতে পেরে আর ওই শয়তানকে শেষ করতে পেরে। তো এরই সাথে আজকের এই গল্পটাও শেষ হয়ে যায়। এই গল্পে আমাদের জাতি প্রথা ও ভেদাভেদ নিয়ে দেখানো হয়েছে। ভারতে এখনো অনেক জায়গায় জাতি প্রথা এবং ভেদাভেদের জন্য অনেকেই মানুষ হিসেবে তাদের ন্যায্য সম্মানটুকু পায় না। উঁচু জাতের মানুষ নিচু জাতের মানুষের সাথে ভেদাভেদ গড়ে তোলে। তবে 2011 সালে তামিলনাড়ুর আরগুমান সার্ভাই নামক এক ব্যক্তি সর্বপ্রথম জাতি প্রথার বিরোধিতা করে আর কোর্টে কেস করে, আর তখন থেকেই জাতপাত বাদ দিয়ে সবকিছুর এক নতুন সূচনা হয়। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। এই
গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।